শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। যেটি আমরা দেখতে পেলাম যে 2025 সালে যে আংটাটের হিসাব, সেখানে আমরা দেখতে পেলাম যে বিদেশি বিনিয়োগ বেড়েছে দেশে, এবং সেটি নিঃসন্দেহে বেশ আশাব্যঞ্জক চিত্র। কিন্তু সেই আশাব্যঞ্জক চিত্রের আড়ালে আসলে কি রয়েছে, এবং সেই বিদেশি বিনিয়োগ আসলে টেকসই ভাবে কতটুকু আসলে আমরা ধরে রাখতে পারবো, এবং এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিকে আসলে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেসব প্রসঙ্গে মূলত আজকে আমরা আলাপ করতে চাই। এবং এসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিটি, এবং সেই সঙ্গে রয়েছেন কোম্পানিয়ান এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আজকের এই আয়োজনে। আমাদের আলাপের বিষয় আজকে বিনিয়োগ যোগ আমরা দিয়েছি। যেটি আমরা দেখলাম যে আংটাটের যে হিসাব, সেখানে আমরা দেখলাম 2025 সালে দেশে সরাসরি এফডিআই, যেটা বিদেশি বিনিয়োগ সেটা বেশ খানিকটা বেড়েছে, মানে 45%। তো টানা 2 বছর পতনের পর এই যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এটি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ানোর এক ধরনের ইন্ডিকেটর অনেকে বলছেন আসলে। তো যেই বিনিয়োগটি এবার হলো, সেটি কি আসলে রিইনভেস্টমেন্ট, নাকি নতুন পুঁজি যুক্ত হয়েছে এই এফডিআই এর মধ্য দিয়ে? মানে এই যে পরিসংখ্যান, সেটি আসলে দেশের অর্থনীতির জন্য কতটুকু স্বস্তির বার্তা দিচ্ছে? মোয়াজ্জেম ভাই, শুরু করতে চাই আপনাকে দিয়ে। দেখুন, অর্থনীতিবিদের কাছে গেলে সে তার প্রথম কাজ হচ্ছে ওখান থেকে বের করা যে আসলে এই 45% প্রবৃদ্ধির গাণিতিক বিষয়গুলো কি। 2 বছর যখন আপনার প্রবৃদ্ধিতে পতন ঘটে এবং তারপরে যখন আপনি উল্লম্ফন দেখেন, তাহলে ধরতে হবে যে আসলে আপনার বেজ অনেক নিচে নেমে গিয়েছিল এবং কম বেজ থেকে আপনি একটা প্রবৃদ্ধি পেয়েছেন। এখন এটা যে কেউ সরকারের লোক শুনলে বলবে যে এটা এক ধরনের নিন্দুকের মতামত, যে হ্যাঁ ভালোটাও ভালো বলতে পারেন না তারা। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো গত এক দশকের যদি এফডিআই দেখেন, সেই বিচারে হয়তো এই পরিমাণটা যে $1.7 বিলিয়ন, যেটা নেট, হ্যাঁ, গ্রস হয়তো প্রায় 3.3 বিলিয়নের মতো। এ থেকে আউটওয়ার্ড এফডিআইও ইদানিং অনেক বেড়েছে, প্রায় 1 বিলিয়নের উপরে আমাদের আউটওয়ার্ড এফডিআই হচ্ছে, মানে আউটওয়ার্ড এফডিআই না, আউটফ্লো অফ এফডিআই হচ্ছে, চলে যাচ্ছে আমাদের এখান থেকে, যারা করেছিল তারা চলে যাচ্ছে। সুতরাং সেটাও কিন্তু একটা বড় দিক, যেটা আমরা খুব বেশি আলোচনায় নেই না। তো সেই বিচারে নিলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, নেট এফডিআই এর সাম্প্রতিক দশকের ভিতরে এখন বড়, কিন্তু এটা কিন্তু খুব আহামরি খুব বড় না, এই অর্থে যে ভারতে যাচ্ছে $38 বিলিয়ন, আর আমার এখানে আসতেছে $1.7 বিলিয়ন। তো একেবারেই আসলে কম্পারেবল না। আসলে আমাদের সেই অর্থে আমাদের অনেক অনেক দূর যাবার দরকার, যেটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। তবে বলতে পারেন যে হ্যাঁ, সাম্প্রতিক ইতিহাস বিশ্লেষণে যেখানে একটা কি বলে যে আওয়ামী লীগ সরকার যখন ছিল শেষের দিকে, যখন আমরা এফডিআইতে সেই অর্থে বড় কোনো প্রবৃদ্ধি দেখছিলাম না, সেখান থেকে একটা রাজনৈতিক অনিশ্চয়তা গেল। সে রাজনৈতিক অনিশ্চয়তার পরে আবার অন্তর্বর্তী সরকার আসলো। তো সেই সরকারের শেষ সময় থেকে আমরা এই গতিটা দেখতে পাচ্ছি। কিছুটা হলেও সেটাকে হয়তো ইতিবাচকভাবে ব্যাখ্যা করা যায়। সেখানেও নতুন গুণগত অনেক কিছু চলে এসছে তা না, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে এটার মধ্যে। যেমন আপনি যে বলছিলেন যে এটা কি রিইনভেস্টমেন্ট আর্নিংস, এটা পুনর্বিনিয়োগ, নাকি এটা নতুন পুঁজি, ইকুইটি ক্যাপিটাল, আর একটা বলা হয় ইন্ট্রা কোম্পানি লোন কিনা। সবচেয়ে নতুন বিষয় এখানে যেটা, যে ইন্ট্রা কোম্পানি লোন এই সময়কালে হঠাৎ করে একটা বড় জাম্প আছে, যেটা আসলে এই বৃদ্ধিটাতে একটা ভূমিকা রেখেছে। তো সেই জায়গাটা এখানে একটা বিষয়। আর একই সাথে ইকুইটি ক্যাপিটালও কিছুটা আছে, রিইনভেস্টমেন্ট আর্নিংসও সেই জায়গায় বড়োভাবে আমরা দেখতে পেয়েছি। পার্টিকুলারলি রিইনভেস্টমেন্ট আর্নিংস আমরা নন ইপিজেড এরিয়াতে, আর ইন্ট্রা কোম্পানি লোনের ব্যবহার আমরা ইপিজেড এরিয়াতে বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা মজিব ভাই, এখানে একটু প্রশ্নই করতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখি যে গত 5 বছরের যে ধারাবাহিক চিত্র দেখি, যে বিদেশি বিনিয়োগের যে চিত্র, সেটার সাথে সাথে বিদেশি ঋণ সেটাও অনেক দ্রুত হারে বেড়েছে। মানে বিদেশি বিনিয়োগ যদি হয় তাহলে তো ঝুঁকিটা আসলে শেয়ার করছে, কিন্তু যদি বিদেশি লোন হয় তাহলে তো আসলে আমাদের কিস্তির চাপ, সুদের চাপ সেটা বাড়ছে। এই যে বিদেশি লোন, ফরেন লোন বেড়ে যাচ্ছে, সেটি আমাদের অর্থনীতিতে আসলে মানে এই ইন্টারেস্ট পেমেন্টের চাপ ছাড়া আর কি দিতে পারছে? না, আপনি যখনই দুটো, আসলে আমার ধারণা ক্ষেত্র আলাদা। যে বিদেশি বিনিয়োগ যখন আমরা বলছি, তখন এটা একেবারে পিওরলি কমার্শিয়াল সেন্সে প্রফিট মেকিংয়ের উদ্দেশ্যে দেশের মার্কেটের জন্য অথবা এক্সপোর্টের জন্য সেইগুলো আসছে, বিভিন্ন খাতে হচ্ছে। কিন্তু যখন ঋণের কথা বলছেন, তখন ঋণটি আসছে একেবারেই সরকারের G2G লেভেলে আলোচনার ভিত্তিতে, অথবা কমার্শিয়াল লোনে আসছে, অথবা বিভিন্ন ব্যাংক থেকে আমরা নিয়ে আসছি, আইএফআইগুলো, এমডিবিগুলো থেকে আমরা এগুলো নিচ্ছি, এবং সেটা বিভিন্ন
ধরনের সরকারের সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে সেই জিনিসগুলো হচ্ছে। বিভিন্ন প্রকল্পে আমরা নিচ্ছি, প্রকল্পে সেগুলো আমরা নিচ্ছি, এবং সেগুলোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটা ইতিবাচক বলতে পারেন, আবার কোনো ক্ষেত্রে সেটা প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। যেটা আগে এসেছিল এই প্রশ্নটা, যে ঋণগুলো নিচ্ছি তার সবগুলোরই কি আসলে প্রয়োজন ছিল? এই ধরনের ঋণগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারতাম কিনা? আবার এরকমও রয়েছে এই ধরনের ঋণের পিছনে আবার বিভিন্ন ধরনের কমিশন বাণিজ্য রয়েছে, সরকারের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে, এমনকি সরকারের বাইরে বিভিন্ন এজেন্সি রয়েছে, যারা প্রাইভেট পাবলিক এজেন্সি রয়েছে দেশের বাইরে, যাদের কাজই হচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে নেগোশিয়েট করে দিয়ে তারা একটা কমিশন, এবং সেটার আপনার জন্য প্রয়োজন পুরোপুরি নাও থাকতে পারে, সেখান থেকে আপনি পুরোপুরি বেনিফিট নাও পেতে পারেন, আবার কোনো ক্ষেত্রে ভালো বেনিফিটও আপনার জন্য হতে পারে। তো সেই জায়গাটাতে নেবেন কি নেবেন না, আপনার স্বার্থ রক্ষিত হচ্ছে কি হচ্ছে না, সেইটা দেখার দায়িত্ব সরকারের, এবং সেটা দেখার দায়িত্ব যদি প্রাইভেট সেক্টরে হয়, প্রাইভেট সেক্টর তার নিজের স্বার্থেই দেখে যে আমি এই ঋণটা নিলে আমার লাভ আছে। হ্যাঁ, যখন প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আপনি পাচ্ছেন না, তখন বিদেশি ঋণ দিয়ে অর্থনীতিকে চাঙা রাখা কি মন্দের এক ধরনের ভালো কিনা, এটা শুনবো মজ্জেম ভাই। একটু আসি ব্যারিস্টার মাসুমা আপনার কাছে। সেটি হচ্ছে যে মানে আমরা তো যেটি দেখলাম যে গাণিতিক হিসাবে আসলে আমরা দেখছি যে বিদেশি বিনিয়োগ বাড়ছে, কিন্তু প্রশ্ন সেটি হচ্ছে যে মানে দেশের যে অর্থনৈতিক সম্ভাবনা, সেই সম্ভাবনার তুলনায় মজ্জেম ভাই যেটি বলছিলেন বিনিয়োগ এখন অনেক কম, মানে এটি তো আসলে জিডিপির 3 থেকে 5% হওয়া উচিত মজ্জেম ভাই, সেটি তো হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আসলে যদি এফডিআই ওইভাবে আমরা বলতে যাই, ধরেন আমরা দেখলাম কি যে 2024-এ দেখলাম $1.27 বিলিয়ন, এবং 25-এ এটা $1.77 বিলিয়ন। এটা রিইনভেস্টমেন্ট বা ইন্টার কোম্পানি অথবা আপনার কি বলে যে কি আরেকটা ইকুইটি ক্যাপিটাল, আইদার ওয়ান মিলিয়ে। এখন একটা জিনিস কি, ধরেন মজ্জেম ভাই খুব সুন্দর করে বললো যে আমাদের পাশের কান্ট্রি ধরেন ইন্ডিয়া, তার কত $38 বিলিয়ন। আমার যদি ওইটা বাদ দেন, আপনি যদি সিঙ্গাপুরকে নেন, সিঙ্গাপুরের $151 বিলিয়ন, অথচ ছোট্ট একটা কান্ট্রি। এখানে হংকংরে যদি নেন তাহলে কত $117 বিলিয়ন। তো সেই জায়গায় আমরা বাংলাদেশ এখানে ধরেন 180 মিলিয়ন জনগণের একটা দেশ, এখানে এই $1.77 বিলিয়ন, যেটা $500 বিলিয়ন ইকোনমিতে যদি বলেন, সেটা একেবারেই নগণ্য, যেটার কথা বলাটাই আমার কাছে মনে হয় মানে কোনো যুক্তিসঙ্গত না। আমাকে দেখতে হবে যেই জায়গায় আমি দেখছি যে আমার দেশের যারা ইভেন ইকোনমিতে হিউজলি কন্ট্রিবিউট করে, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন কথার কথা ধরেন মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, বিভিন্ন গ্রুপ যারা ইপিজেডগুলিতে ইনভেস্ট করেছে, আজকে তারাই যাদেরকে ধরেন এই জ্বালানির কথা বলা হয়েছে, যাদেরকে ধরেন গ্যাস, ইউটিলিটি, আদার যে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়ার কথা, সেগুলো করে দেয়নি। না করে দেওয়ার কারণে আজকে 100 ইপিজেড আমরা বলছি, কিন্তু সেই 100 ইপিজেডের পরে আসলো 10 ইপিজেড, তারপরও কি সেই জায়গাটা ঠিক হয়েছে? তো এখন আমাদের যেই জায়গাটা, সেটা হলো যে ধরেন ইনভেস্টমেন্ট গ্রোথ আপনি ইজিলি যদি দেখেন প্যারামিটার কি, আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ হিস্ট্রির সবচেয়ে কম 5% নিচে। আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা আমরা দেখেছি যে স্ট্যাগন্যান্ট হতে হতে 21%-এর নিচে চলে আসছে। তাহলে সেই জায়গায় যদি হয়, তাহলে আমরা অটোমেটিক্যালি একেবারে সিম্পলি দেখছি যে আমাদের ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা কোথায়, যেখানে আমাদের প্রতি বছর 23 লাখের মতো স্টুডেন্ট, মানে ধরেন ছেলেমেয়েরা ইয়েতে জব মার্কেটে আসছে, তাদের যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, এবং সাথে সাথে জিডিপির যে গ্রোথ, একসময় আমরা দেখেছিলাম কত 8%-এর উপরে আমরা বলতাম যে আমাদের জিডিপি গ্রোথ, সেখানে এখন 4% হচ্ছে কিনা সেটা ডাউট। তাহলে সেইটা কম্বিনেশন অল, এবং এইটাকে কিভাবে আমরা রেস্কিউ করব, এটা এমন কোনো থিওরি না যে আপনাকে চাঁদের দেশ থেকে আনতে হবে। আমরা দেখছি সিঙ্গাপুরে কিভাবে করছে, আমরা দেখছি অন্যান্য ডেভেলপিং কান্ট্রি, ধরেন কথার কথা ফরগেট এভরিথিং, ইউকেতে, ইউরোপিয়ান কান্ট্রির অন্যান্য দেশের চাইতে ইউকেতে কেন আপনার তাদের এফডিআই বাড়ছে, এখন কী কী ধরনের ফ্যাসিলিটিসগুলি তারা দিচ্ছে। দুটো জিনিস সবসময় যে কোনো ইনভেস্টর দেখে, একটা হলো পলিটিক্যাল কনসিস্টেন্সি আছে কিনা ওই দেশে, আরেকটা হলো পলিসি কনসিস্টেন্সি। এই পলিসির মধ্যেই হলো আপনার রুলস, রেগুলেশন, অল ইনফ্রাস্ট্রাকচার এখানে। তাহলে সেই দুটো জায়গায় যদি আপনি ভালোভাবে
টেক কেয়ার করেন এবং সেটা যদি আইডেন্টিফাই করেন স্ট্রেইট ওয়ে এবং সেভাবে যদি কাজ করেন, অটোমেটিক্যালি আমার যদি লোকাল ইনভেস্টররা যদি সার্ভাইভ করে, তারাই আমার ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। ব্যারিস্টার মাসুদ, মানে যেগুলো বললেন এই পয়েন্টগুলো তো আসলে সরকারের সব স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সব পক্ষেরই জানা, কিন্তু তারপর আমরা কার্যত আসলে যখন মাঠে যখন আমরা দেখি বা ইমপ্লিমেন্টের জায়গায় দেখি, তখন কেন জানি আসলে এই জায়গাগুলো আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুক্ত থাকে, যে কারণে ফরেন ইনভেস্টমেন্ট বা লোকাল ইনভেস্টমেন্ট যাই বলুন না কেন, সবগুলোতে এক ধরনের ধীরগতি লক্ষ্য করি। আমি একটু আসতে চাই ডক্টর মজেম আপনার কাছে। মজেম ভাই, মানে ওই প্রশ্নটির উত্তরটি একটু জেনে আমরা আর অন্যান্য প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে যে যখন বিদেশি বিনিয়োগ পাচ্ছি না বা দেশি বিনিয়োগ পাচ্ছি না, তখন কি আসলে লোন করেই কি আসলে অর্থনীতি চাঙা রাখা মন্দের ভালো কিনা? না না না, আপনি দুই রকমের পারপাস। আপনি কখনো লোন সাধারণত নেওয়া হয় দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ হিসেবে, এবং সেটির মাধ্যমে আপনি আপনার রেমিটেন্স ফ্লো আনতে পারবেন না, সেটির মাধ্যমে আপনি কর্মসংস্থান, বড় রকমের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন না, এবং সেটির মাধ্যমে আপনার সামগ্রিকভাবে অর্থনীতিতে যেটাকে আমরা বলে থাকি লিঙ্ক ইন ইফেক্ট, অর্থাৎ বিভিন্ন সেক্টরের মধ্যে যে এর যে নক অন ইফেক্ট হয় সেটা আপনি আনতে পারবেন না। সুতরাং লোনের মাধ্যমে যেটা হচ্ছে, সেটা যদি আমি পাবলিক সেক্টরে ধরি, তাহলে সেটা একেবারেই পারপাসিভলি দীর্ঘমেয়াদী আপনার যখন কোনো বিনিয়োগের প্রয়োজন হয়, যেটা বেসরকারি খাত যাবে না, এফডিআই যাবে না সেখানে। যেমন আপনি একটা বড় একটা পোর্ট করবেন, আপনি একটা হাইওয়ে করবেন, আপনি একটা এক্সপ্রেসওয়ে করবেন, সেখানে বেসরকারি খাত যাবে না এফডিআই নিয়ে, কিন্তু ওগুলো দরকার। কিন্তু সেই বিনিয়োগগুলো কোথা থেকে আসবে? সেইগুলোই আসতেছে হলো বাইল্যাটারাল লেভেলে, মাল্টিল্যাটারাল লেভেলে আমাদের যে ডোনারদের কাছ থেকে স্বল্প সুদে আপনি ওগুলো পাচ্ছেন, যেগুলো আপনি পরিশোধ করবেন 20 বছরে, 30 বছরে পরিশোধ করবেন, গ্রেস পিরিয়ড আছে, রিপেমেন্ট পিরিয়ড আছে। অন্যদিকে বেসরকারি খাত যে ঋণগুলো নিয়ে যে এফডিআই নিয়ে আসতেছে, সেটা এনেই ইমিডিয়েটলি সেখান থেকে গিয়ে তার পুরো পে ব্যাক পিরিয়ডটা 5 থেকে 7, 8, 10 বছরের মধ্যে সে পুরো পে ব্যাক পিরিয়ড রয়েছে। সুতরাং দুটোর চরিত্র আলাদা, একটা আরেকটা দিয়ে আসলে কোনোভাবে কভার করা কোনোভাবেই সম্ভব না, দুটোর অবজেক্টিভও আলাদা। কিন্তু আমরা দুটোই প্রয়োজন, আমাদের মতো দেশে দুটোরই দরকার আছে, এমনকি দুই রকমের কারণে দরকার আছে। সুতরাং আমরা এফডিআই চাই, আমাদের এফডিআই দরকার, আরও বেশি এফডিআই যাতে এখানে আসে সেটা আমাদের দরকার। একটু আগে যে আলোচনা আসছিল সেটার প্রেক্ষাপটে এটা বলা দরকার, আমরা কিন্তু ভেবেছিলাম যে নতুন সরকার আসার পরে। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনি বলছেন বিনিয়োগ দরকার, মানে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা আমরা মুখে বলছি, সরকারি এজেন্ডা থাকছে, সরকারের প্রায়োরিটি লিস্টে থাকছে, কিন্তু হয়ে যাচ্ছে ঋণ নির্ভর অর্থনীতি। সংখ্যার জায়গাটা হচ্ছে এই জায়গাতে, সেখান থেকে প্রশ্নটা করা। ভালো বলেছে। আমাদের দেশে যখনই বিনিয়োগের ফ্যাসিলিটেশন, বিনিয়োগের যখন উৎসাহ দেওয়ার কথা বলা হয়, তখনই এক ধরনের প্রণোদনা প্যাকেজ নিয়ে আসা হয়। কিন্তু আমরা রিসেন্টলি একটা কাজ করেছি বিনিয়োগ নিয়ে, বিডার সঙ্গে আমাদের অনেক ঘনিষ্ঠভাবে কাজটা করা হয়েছে। আমাদের একটা বড় সাজেশন ছিল বিডার কাছে যে আপনারা এই প্রণোদনা প্যাকেজ থেকে বেরিয়ে আসেন, অর্থাৎ আমি ট্যাক্স হলিডে দিব, আমি আপনাকে ডিউটি ফ্রি আনার সুবিধা করে দিব, বিদেশি যারা আপনার ওয়ার্কার লাগবে তাদেরকে আপনারা তাড়াতাড়ি দিয়ে দেব। এই যে বিষয়গুলো, সেখান থেকে আমরা বলেছি আপনারা এখান থেকে সরে এসে আপনারা বিডার মতো এজেন্সিগুলো মানে ফ্যাসিলিটেটিং এজেন্সি হিসেবে পরিণত হন। ফ্যাসিলিটেটিং এজেন্সি হলে আপনাকে ওই টাকা বা ক্যাশ ইনসেন্টিভ এগুলো দরকার নেই, আপনি সময় মতো যে কমিট করছেন, যে ডেটে কাজটা অ্যাপ্রুভাল করবেন সে ডেটে অ্যাপ্রুভাল করেন, যে কয়টা ডকুমেন্ট আগে এই ডকুমেন্টের সংখ্যা কমিয়ে আনেন, অনলাইন ডিজিটালি এগুলোকে অ্যাপ্রুভালের ব্যবস্থা করেন, অনলাইন পেমেন্টের ব্যবস্থা করেন। এগুলো হলেই কিন্তু বিনিয়োগকারী অনেক খুশি। কিন্তু আমরা এগুলো কিছু করছি না, তাকে হাজারটা জটিলতার ভিতরে ফেলছি, কিন্তু আবার বলছি যে আপনি বিনিয়োগ করলে আপনাকে ট্যাক্স হলিডে দিব। কিন্তু একজন বিদেশি একজন বিনিয়োগকারীর তো একটা ধৈর্যের সীমা আছে। তিনি আসলেন, এয়ারপোর্টে এসে একটা সাইন করলেন, এলওআই করলেন বা এমওইউ করে তার কাজ শুরু করলেন, সেটা অ্যাপ্রুভাল হতে যদি 1, 1.5, 2 বছর লেগে যায়, তাহলে তিনি স্বাভাবিকভাবে তার আগ্রহ হারিয়ে ফেলেন। তখন তিনি দেখেন তাহলে তো আমার তো বিকল্প জায়গার তো অভাব নেই। আপনার থাইল্যান্ড আছে, ভারত রয়েছে, মালয়েশিয়া রয়েছে, এমনকি মিয়ানমারও কোনো দিক থেকে তারা মনে করেন পজিটিভ, অন্তত ন্যাচারাল রিসোর্স যদি বলি, তাহলে সেই জায়গাগুলোতে তারা অবভিয়াসলি তখন খোঁজে যে দ্রুত যেখানে হচ্ছে সেখানে তারা কেন যাবেন না। সুতরাং আমাদের এখানে বিনিয়োগ আনতে না পারাটা অনেক বেশি আমাদের দিক থেকে দুর্বলতা, এবং সেটা অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ। আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বটলনেকসগুলো আমরা এখনও দূর করতে পারছি না। আসার কথা হচ্ছে এবার আমরা বাজেটের ভিতরে অর্থমন্ত্রীর বক্তব্যের মধ্যে দেখলাম কিছু জায়গায় তারা কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি নিতে যাচ্ছেন, ফ্যাসিলিটেশনের উদ্যোগগুলো নিচ্ছেন। এটা
এটা আরো বড়ভাবে নেওয়া দরকার। এবং রিসেন্টলি আপনি জানবেন যে ইনভেস্টমেন্ট বাংলাদেশ নামে একটা ওটা মানে পরে জিজ্ঞেস করবেন, কিন্তু সেটারও একটা বড় কাজ রয়েছে, আমি পরে রেখে দিলাম এই ইস্যুটা। কিন্তু মূল কথা যেটি বলার দরকার, সরকারের উচিত হবে এই ইনসেন্টিভ বেসড প্রমোশন জায়গা থেকে সরে এসে ফ্যাসিলিটেটিং এজেন্সি হিসেবে নিজেদেরকে নিয়ে আসা। হ্যাঁ মজিব, এবং সেই সঙ্গে আরো কিছুটা বিষয় রয়েছে, যেমন কিছু ইন্ডিকেশন তো বিনিয়োগকারীরা দেখেনি, সেটা হচ্ছে ব্যবসার পরিবেশ, জ্বালানি সক্ষমতা কেমন, সেখানে আসলে স্টেবিলিটি কেমন, নিরবচ্ছিন্ন দক্ষ বন্দর ব্যবস্থাপনা রয়েছে কিনা, সড়ক অবকাঠামো কেমন, মানে এইসব বিষয় তো মানে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা বিবেচনায় নেন। কিন্তু আমাদের যে এখন ইকোনমির যে অবস্থা, মানে আমরা তো এখন আমদানি নির্ভর জ্বালানির অর্থনীতির দেশে পরিণত হতে যাচ্ছি। যেমন আজকেও এক ধরনের সংকটের কথা আমরা শুনলাম জ্বালানি মন্ত্রীর কাছে, তিতাসের এমডির কাছে, যেখানে আমরা দেখছি যে রানিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, শিল্প কারখানা রয়েছে, সেখানে আসলে গ্যাস দিতে হিমশিম খাচ্ছে দেশ। সেখানে আসলে বিদেশি বিনিয়োগের আমরা আশা কতটা করতে পারি ব্যারিস্টার মাসুদ? আসলে আমি মজ্জেম ভাইয়ের কথা ধরেই আসি। ধরেন ফ্যাসিলিটেশন কেন দরকার, দেখেন আপনার মনে আছে স্যামসাংয়ের $22 বিলিয়ন, সেটা আমাদের বাংলাদেশে ওই যে ল্যান্ড অ্যাকুইজিশনের ডিসপিউটের কারণে তারা এই ইনভেস্টমেন্টটাই কিন্তু চলে গেল ভিয়েতনামে। অথচ বাংলাদেশ যদি একটু প্রোঅ্যাক্টিভলি কাজ করে, এবং আমরা দেখেছি মাঝে আপনার চায়না থেকে রিলোকেশন হয়েছে কিন্তু অনেকগুলি ফ্যাক্টরি, কিন্তু একটা ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে আসেনি। কেন আসেনি? এবং সেই জন্য যে আমাদের যেই অ্যাটিটিউড এবং আমাদের যেই ইনস্টিটিউশনগুলি যারা ফ্যাসিলিটেট করবে তাদেরকে প্রপারলি ইনস্টিটিউশন আকারে দাঁড়া করানো হয়নি। এবং এই যে আজকে আমরা দেখছি যে অনেকগুলিকে বিডা বেজা অনেকগুলিকে একসাথে মার্জ করে একটা করা হচ্ছে। আপনি দেখলে মানে আমি যেটা আমার দেখা হয়েছে কিছু আগে, যে একটা প্রতিষ্ঠানের যিনি ফরেন ইনভেস্টমেন্ট আনবে, অথচ ফরেন ল্যাঙ্গুয়েজ যে কমিউনিকেট করার সেই ল্যাঙ্গুয়েজই উনি জানে না। তাহলে আপনাকে যেটা করতে হবে যে মেরিটোক্রেসি বেসিস এই ইনস্টিটিউশনগুলি, যেগুলি ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনগুলিকে ফ্যাসিলিটেট, এবং তাদেরকে এখানকে যে এমপ্লয়মেন্ট যারা বা ওয়ার্কফোর্স যাদের, তাদের সেই স্কিল এবং এফিসিয়েন্সিটা থাকতে হবে। এখন ধরেন আপনি বলছে যে ওয়ান স্টপ সার্ভিস করবে, এখন ওয়ান স্টপ সার্ভিস ধরেন কথার কথা তিতাস সে গ্যাসের লাইন লাগবে, বা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, বা ধরেন সিটি কর্পোরেশন লাইসেন্স লাগবে, এটা কি সেই বিডা বেজার কথা শুনে কি তিতাস দিবে? সেটা দিচ্ছে না। কিন্তু আপনি বলে দিচ্ছেন কিন্তু ওয়ান স্টপ সার্ভিসেস যে আমাদের এগুলি কিন্তু সব ডিজিটালাইজ করা হয়েছে, সব প্ল্যাটফর্মে আছে, কিন্তু আপনি যখন ফ্যাসিলিটেট করতে যাবেন, যে কোনো একটা ফরেন ইনভেস্টর আসবে, সেই ফরেন ইনভেস্টর কিন্তু আপনার কথায় আপনি বলেছেন সেই কথা অনুযায়ী কিন্তু কাজ হয় না। এবং অনেক ফরেন ইনভেস্টর আমাদের কাছে যেটা আমরা দেখেছি যে এসে ইনভেস্ট করে তাকে আবার ফ্রডের মামলায় খেতে হয়েছে, ফ্রডের মামলা খেয়ে বছরের পর বছর থেকে তারপর সে চলে গেছে। কারণ এটা হলো যে আমাদের যারা জয়েন্ট ভেঞ্চার যাদের সাথে করছে, তারা দেখা যাচ্ছে সেটাকে আবার ম্যানিপুলেট করে বিভিন্নভাবে। মানে আমার কথাটা হলো যে তাদেরকে ফ্যাসিলিটেট করার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা আপনাকে দিতে হবে। সে যদি সিকিউরিটি না পায়, ধরেন যে কোনো একটা ডিসপিউট হলো, সেই ডিসপিউটটা হলে সে যাবে কোথায়? এখন যদি তার কন্ট্রাক্টটা যদি ইনফোর্স করতে যায়, আমরা যে ইজ অফ ডুইং বিজনেসে আমরা দেখেছিলাম যে একটা অ্যাভারেজ টাইম ধরা হতো 4 ইয়ার্স লাগে। তাহলে একটা কন্ট্রাক্ট যদি ইনফোর্স করতে 4 ইয়ার্স লাগে, এবং কস্টিং যদি আপনার কন্ট্রাক্ট প্রাইসের চাইতে দেখা যায় যে 70 বা 60% উপরে হয়ে যায়, তাহলে সে কি কারণে ওই কি বলে আপনার সিভিল কোর্টে যাবে? আবার যদি এদিকে আপনি আসেন যে এটাকে ইন্টারন্যাশনাল ডিসপিউট রেজলিউশনে যদি আসেন, তাহলে আবার কি হয়? আমাদের ধরেন আইসিসি বা সিএক হোয়াট এভার, এই ইনস্টিটিউশনগুলিতে যখন আপনি এই আরবিট্রেশনে যাবেন, সেই আরবিট্রেশনের ধরেন হোয়াট এভার যে সিঙ্গাপুরে বা নিউ ইয়র্কে আপনার অ্যাওয়ার্ড হলো, সেই অ্যাওয়ার্ডটা এক্সিকিউট করতে আপনি যখন আসবেন, সেই এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট কোর্টে যখন আপনি যাবেন, সেটা সারা জীবন লেগে যায় আপনার ওখানে। তাহলে এই যে কোনো একটা ইনভেস্টর যখনই সে ইনভেস্ট করবে, তখন কি দেখবে? সে দেখবে যে আমি যেই টাকাটা হোয়াট এভার একটা ডিসপিউট হতে পারে, কিন্তু সেই টাকাটা আমার রিটার্ন কীভাবে আসবে? তাহলে সেই রিটার্ন আসার জন্য সেই পরিবেশটা আপনাকে করে দিতে হবে, এবং সেই জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তো আপনাকে অ্যানাফ করতে হবে। তাহলে তাদেরকে যদি আপনি ফ্যাসিলিটেট করতে পারেন, অনলি দেন তারা আসবে। কেউ তো তার টাকাটা ধরে একেবারে নদীতে এসে ফেলে দিবে না। সেই জন্যই আপনার দেখেন যে উগান্ডার মতো কান্ট্রি বা ধরেন গানার মতো কান্ট্রি, তারা প্রায় 3 বিলিয়নের উপরে, আর আমরা 1.77 বিলিয়ন, এবং আমরা তো সেটা আবার বলছি যে এটা আমাদের এফডিআই। তার মানে এটা তো ইটস এ শেম টু আস। এবং সেই জন্য আমাদেরকে এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, ধরেন আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা গ্রেট অ্যাম্বাসেডর হয়।
তো আপনি দেখবেন যে লি কুয়ান বা মাহাতির বা ধরেন ইভেন মোদিও, তো আমাদের যে প্রধানমন্ত্রী এখন এতদিন পরে ধরেন একজন যিনি আসলেই চাচ্ছে, উনি যদি ডিফারেন্ট প্লেসেস এবং তার সাথে যারা, আমার কাছে মনে হয় যে মেরিটোক্রেসি বেসিস যদি অ্যাপয়েন্টমেন্টগুলি হয়, তাহলে কিন্তু আমরা একটা ডিফারেন্ট রেজাল্ট দেখব এবং ভেরি শর্ট টাইমে। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের ইচ্ছা আছে, তো সরকারের যদি ইচ্ছা থাকে তাহলে সেই জায়গায় আমাদের রাইট প্লেসে রাইট পিপলগুলি লাগবে, এবং তাহলেই কিন্তু এই চেঞ্জেস আসবে। আপনি দেখেন ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা বলবো, আমাদের এতগুলি 61 ব্যাংক, এখানে টোটাল যেই ধরেন আমাদের যে লোন আছে সেটার দেখা যায় যে 60% উপরে আপনার ডিস্ট্রেসড অ্যাসেট, মানে কিছুটা কমার মধ্যে, মানে নন পারফর্মিং লোন প্লাস আপনার রিসিডিউল রিস্ট্রাকচার আর রাইট অফ মিলিয়ে, তাহলে সেই ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে তারপরে ধরেন আপনার যে জ্বালানির যেইটা ধরেন আমাদের নিজস্ব যেই কোম্পানিগুলি, আমরা সেই কোম্পানিগুলি দেখছি যে তারা সিক হয়ে যাচ্ছে, বিকজ আমরা সেই সাপোর্টটা দিচ্ছি দিতে পারছি না। তার মানে হলো কি লং টার্ম যে ফোকাসটা ছিল আমাদের সেটা আসলে অ্যাচিভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর এই প্রসঙ্গে আরো আলাপ হবে। ইনভেস্ট বাংলাদেশ নিয়ে আসলে আলাপ রয়েছে, তো সেটা বিরতির পর আবার ফিরছি আলাপে। নিয়োগ যোগ নিয়ে আলাপ করছি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। যে প্রসঙ্গ সূত্র রেখে গেছিলাম, মানে বিডা, বেজা, পিপিপি এগুলো মিলে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। আমরা দেখেছি যে মানে এগুলো সমন্বিত এক ধরনের সেবা দিবে সবকিছু মিলিয়ে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে। আমরা তো এই ধরনের রূপান্তর আগেও দেখেছি মোয়াজ্জেম ভাই, সেটা হচ্ছে বিনিয়োগ বোর্ড এবং বেসরকারীকরণ কমিশন, এই দুটি সংস্থাকে এক করে তো বিডা করা হয়েছিল। বলা ছিল বিডা হওয়ার পর প্রচুর বিনিয়োগ টিনিয়োগ হবে। পরিস্থিতি কি কোনো পরিবর্তন হয় আদৌ রূপান্তর করে? আমার যতটুকু আগেরবার খেয়াল আছে যে এই বেসরকারি কমিশন এবং বিডা হবার পরে বেসরকারি কমিশন যেহেতু খুব একটা ভালো তার রেপুটেশন ছিল না, তার যখন এরা আসলো এদেরকে এক ধরনের ওই কি বলা যায় যে তৃতীয় পক্ষের লোক বিবেচনায় আড়াল করে রাখা, আড়াল করে রাখা, তাকে সাবডিউ করে রাখা এবং গুরুত্ব না দেওয়া। যদিও তারা তারপরে হয়েছে, কিন্তু কখনো ওই ডিভিশনটা আসলে কখনো যায়নি। আমার ধারণা একই সমস্যা এখনও আসলে হবার আশঙ্কা আছে। বিডা, বেজা, বেবজা এবং হাইটেক অথরিটি, এর মধ্যে হাইটেক অথরিটির পারফরমেন্স সবচেয়ে বাজে। বিডা হয়তো লিড এজেন্সি হিসেবে সে থাকবে, 2 নম্বরে হয়তো থাকবে বেবজা, তারপরে হয়তো বেজা। আমি দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশনাল ইন্টারনাল এক ধরনের হতে পারে, ক্ল্যাশ হতে পারে অথবা প্রবলেম হতে পারে। এগুলোকে কনসলিডেট করে একটা কমন এজেন্সিতে নিয়ে আসাটা সহজসাধ্য না, এটা হচ্ছে প্রথম কথা। মঞ্জু ভাই একটু যোগ করে দিই, সেটা হচ্ছে এই সিদ্ধান্তটা কি খুব তড়িৎ হলো নাকি খুব বিবেচনাবশত সিদ্ধান্ত বলে মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে এটা পূর্ব নির্ধারিত একটা সিদ্ধান্ত, এবং এটাতে কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলও থাকতে পারে। যে উদ্দেশ্যে করার কথা বলা হচ্ছে যে হ্যাঁ এগুলো যদি একসাথে হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে, ডুপ্লিকেশন এড়ানো যাবে, দ্রুত বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরকে সিদ্ধান্ত দেওয়া যাবে, এই বিষয়গুলো বলা হচ্ছে। সেটা অনেকটাই আসলে আপনার কমন প্ল্যাটফর্মের বিষয়, সেটা আপনি আলাদা আলাদা এজেন্সি হিসেবেও সেটা করতে পারতেন। কিন্তু এখন আসলে একসাথে করে আপনি যদি আগের মতোই যদি আপনার সার্ভিসের কোয়ালিটি থাকে, সেটা বিডাতে ওয়ান স্টপ সার্ভিস বলি, বেজাতেই বলি বা বেবজাতে বলি ওয়ান স্টপ সার্ভিস, সবারই কিন্তু ওএসএস ছিল, কিন্তু ওএসএস থাকার পরেও দেখা যেত যে সিদ্ধান্ত হতো না। এখন আপনি একসাথে করে আসলে অনেকগুলোকে একসাথে করলেন, তাতে করে আমার ধারণা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কিছুটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। মানে মোট কথা ছিল আসলে যে আপনি যেখানেই থাকেন ওই যেটা ফ্যাসিলিটেশনের কাজগুলোকে আপনি ইজি করেন, স্মুথ করেন, কুইক করেন। এখন সেটা আমি জানি না একটা প্ল্যাটফর্মে এনে সেটা আপনি করার মতো নতুন কি ধরনের এখানে এজেন্ডা দাঁড়াবে সেটি না। একই সাথে এইটা করার ফলে বেশ কিছু অ্যাক্ট রিপিল হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে এফডিআই অ্যাক্ট রিপিল হয়ে যাওয়া, এবং এর মধ্যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টটাও রিপিল হয়ে যাওয়া। সো তার কারণ হলো যে ওটার ভিতরে এই পূর্বতন এজেন্সিগুলোর সাথে ওয়ান স্টপ সার্ভিসের রিলেশন বলা আছে। এখন ওই এজেন্সিগুলোই যেহেতু থাকবে না, সুতরাং এই কারণে এখন এই একটাকেও নতুন করে আবার রিভাইজ করে অ্যামেন্ড করে পাস করাতে হবে। সো সেটা এখন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অধীনে একটি ওয়ান স্টপ সার্ভিস থাকবে। এখন যেহেতু ওইগুলোই দেওয়া হতো, ওয়ান স্টপ সার্ভিস যেহেতু আলাদা আলাদা ভাবে ছিল, এখন সেটা এখন সমন্বিতভাবে নতুন করে আবার একটা অ্যামেন্ডমেন্ট লাগবে। আবার ঠিক আছে, এফডিআই এর ক্ষেত্রে সেরকম একটা অ্যামেন্ডমেন্ট লাগবে। সুতরাং সেই কাজগুলো করা। আবার এর ভিতরে একটা আছে ফ্রি ট্রেড জোন বলে একটা জিনিস আছে, যেটা এখন পর্যন্ত আমার কাছে খুব পরিষ্কার না যে এটা আসলে কোন কোন পারপাসে কি উদ্দেশ্যে ব্যবহার হবে, এবং এর ভিতরে কিছুটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে বলে আমার মনে হয়। বা এর সঙ্গে যদি বেজা বেবজা নেই,
এবং তার সাথে এখন হাইটেক পার্ক অথরিটি নেই। সুতরাং এই যে অনেকগুলো অথরিটি আসলো, কিন্তু তাদেরকে যদি আপনি গ্যাস না দিতে পারেন, বিদ্যুৎ না দিতে পারেন, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যদি কমিটমেন্ট একই সাথে ওয়াসা বা অন্যান্য তিতার যেগুলো রয়েছে সেগুলোর সার্ভিসগুলো যদি আপনি টাইমলি না দিতে পারেন, আবার ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে কিন্তু বিদ্যুতের লাইন এরা কিন্তু আবার এটার মধ্যে ঢুকতে চায় না, নাইও কিন্তু এটার ভিতরে তারা তিতাসও কিন্তু এটার ভিতরে নাই। তার কারণ হচ্ছে আমরা বুঝি কি জন্য নাই, সে আসতে চায় না, সে চায় যে তার সাথে তার অফিসে গিয়ে আলাদা করে ডিল করার কথা বলে। সুতরাং সেই জিনিসগুলো যদি আগের মতোই রেখে যান, থেকে যায়, তাহলে আসলে একসাথে করে খুব বেশি আমার ইমপ্রুভমেন্ট হবে না। নতুন মোড়ক দেওয়া হলো শুধু। হ্যাঁ, সুতরাং সেটা করা একটা দেখা দরকার। আর একটা বিষয় রয়েছে, আমি জানি না সেই বিষয়টা, সেটা হচ্ছে বেবজা মূলত পরিচালিত হতো আর্মি বেসড একটা প্রশাসন দিয়ে। আপনার খেয়াল আছে যে ইপিজেড প্রশাসন ছিল আর্মির আন্ডারে। এখন তারা সেখান থেকে এখন এখান থেকে তাদের রোলটা কি হবে এই নতুন ইসের আন্ডারে, যেখানে পলিটিক্যাল লিডারশিপ দিয়ে মূলত বিডা চলে, বা ইনভেস্টমেন্ট বাংলাদেশ হয়তো পলিটিক্যাল লিডারশিপ দিয়ে চলবে। তাহলে এই ডাইনামিক্সটা কি দাঁড়াবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার না, এখানে আসলে কি দাঁড়াবে। বেশ কিছু ইফ বাট রয়েছে, কিন্তু মূল কথাটি হলো যে পারপাসগুলোর জন্য করার কথা সেটির গুণগত পরিবর্তনের জন্য যদি খুব বড় কোনো ইনিশিয়েটিভ আমরা না দেখি, তাহলে মার্চ করাই আসলে কোনো একমাত্র সমাধান না। ব্যারিস্টার মাসুম, মানে আমরা ইনভেস্ট বাংলাদেশি বলি বা বিডাই বলি বা বেবজাই বলি, মানে এদের কোনো টার্গেট লাইন কি প্রকাশ করা উচিত কিনা? মানে বিডা হলো সেটা এই সংস্থার কোনো জব দিতে আছে কিনা, তারা কি পরিমাণ আসলে বিনিয়োগ আনতে পারলো, বা কি পরিমাণ বিনিয়োগ ফ্যাসিলিটাইজ করতে পারলো, ইনভেস্টমেন্ট যদি আনতে না পারে, ইনভেস্টমেন্টের পরিবেশ যদি করতে না পারে, তাহলে ওখানে যারা আছেন তারা আসলে দিনের পর দিন কি করছেন? সেজন্যই আমাদের যেটা করা উচিত যে আপনি টার্গেট বেস যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এবং সেখানে অবশ্যই মেরিটোক্রেসি যদি আপনি কনসিডারেশনে নেন, এবং সেখানে যে তার পারফরমেন্স বেস সেটা আবার যদি অ্যাসেস হয়, এবং অ্যাট দি এন্ড যদি সেটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসে, যেমন ধরেন এই যে ফ্যাসিলিটেট করা, আপনাকে প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে, যেমন কথার কথা ওয়াসা, তিতাস, বিটিসিএল, মানে অন্যান্য যতগুলি আপনার অনেকগুলি বিজনেসের জন্য দেখা যাচ্ছে যে 23 ইভেন 25 বা তার চাইতেও বেশি লাইসেন্সের প্রয়োজন হয়। তো এত লাইসেন্সের দরকার আছে কিনা। তারপর কিছু লাইসেন্স আছে 6 মান্থস পর পর রিনিউ করতে হয়, কিছু লাইসেন্স আছে 1 ইয়ার পর পর রিনিউ করতে হয়। এই যে আপনি পেডিমেন্টগুলি রেখে দিয়েছেন, সেই জায়গাটা কিভাবে ওভারকাম করবেন এবং কত ইজি সিম্পলি করা যায়। যেমন ধরেন আপনি যদি ফরেন ইনভেস্টমেন্ট কথার কথা যদি হংকং বা সিঙ্গাপুরে যান, দেখা যাবে যে আপনি প্লেন থেকে নামছেন, কিন্তু ওখানকার ব্রোকাররা আপনার কাছে এসে হাজির হোটেলে যে আপনার কি কি লাগবে বলেন, কতদিনের মধ্যে আপনি ইনভেস্ট করবেন, আমরা আপনাকে সমস্ত ফ্যাসিলিটেট করব, এবং ব্যাংক অ্যাকাউন্ট উইদিন অ্যান আওয়ার আপনার ওপেন হয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা যদি হয় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতেই ওই লোকের 2 মাস বা 3 মাস চলে গেছে, তাহলে তো আর এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। তাহলে আপনাকে টার্গেট বেসিস এবং আপনাকে স্পেসিফিক হতে হবে। যেমন ধরেন আমাদের অনেকগুলি বড় বড় মাল্টিনেশনাল, যেমন ধরেন গুগল, ইন্টেল, বা ধরেন বড় জেনারেল মোটরস, বড় বড় যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিকে আপনাকে টার্গেট করতে হবে, এবং স্পেসিফিক টার্গেট ওয়াইজ আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন, আপনি যদি তাদেরকে ফ্যাসিলিটেট করেন, তাহলে অবশ্যই যেমন ভিয়েতনাম যদি আনতে পারে, বাংলাদেশ কেন আনতে পারবে না? তাহলে বাংলাদেশেও তো সেই ওয়ার্কফোর্স আছে, কিন্তু সেই ওয়ার্কফোর্সটা সেইটা আপ টু দি মার্ক করতে হবে। এবং যখনই আপনার ওই যে অ্যাসেসমেন্ট পারফরমেন্স বেসিস হবে, আপনি মেরিটোক্রেসিস বেসিস অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তখন এই জিনিসগুলি হবে। আদারওয়াইজ ধরেন আপনি যদি ওই আদার কনসিডারেশনে, যেটা আমরা আগে দেখেছিলাম যে একজন কথার কথা যে হেড অফ সার্টেন ইনস্টিটিউশন, অথচ সে কমিউনিকেট করতে পারে না আদার ইনভেস্টরদের সাথে, তাহলে তো সেই ধরনের লোক দিয়ে আপনার সেটা ইউজলেস হবে। তাহলে সেই জন্য আপনাকে স্পেসিফিক সেই জায়গাটা করতে হবে, প্লাস সাথে সাথে তাদেরকে সিকিউরিটিটা প্রোভাইড করতে হবে। যদি প্রপার সিকিউরিটি তারা না পায়, যেমন ধরেন এখন অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়ে নেওয়া হয়েছে, যেমন রিপেট্রিয়েট করতে এখন আর বাংলাদেশ ব্যাংকের সেই পারমিশন, যেমন ঘন্টায় ঘন্টায় যেটা, সেটা আর লাগে না, 100 কোটি পর্যন্ত অটো নিয়ে যেতে পারে। এই ধরনের অনেক ছোট ছোট জিনিস, কিন্তু সেই জিনিসগুলি অনেক বড় হয়ে যায়। একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে যে কত ধরনের ঝামেলা। আমি রিসেন্টলি একটা কেস পেলাম যে ব্যাংকের উনি একজন অফিসার, ওই একটা ফরেন রেমিটেন্স আসছে একজনের, উনি প্রপার কাজ করেই সেই রেমিটেন্সটাকে অ্যালাউ করেছে রিলিজ হওয়ার জন্য, অথচ দুদক মামলা করেছে, দুদকের মামলায় সেই অফিসার পর্যন্ত, সাথে অন্যান্য যারা সকলকে। যে অভিযোগগুলোর কথা বলছেন, এই অভিযোগগুলো আসলে কোথায় গিয়ে করবে ইনভেস্টররা, সেই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আমি আসবো আপনার কাছে। ডক্টর মজ্জামের কাছে একটু যাই। মানে মজ্জাম ভাই, যে বিডার মতো প্রতিষ্ঠানগুলো যে আসলে কোনো ধরনের টার্গেট লাইন আমরা প্রকাশ করতে দেখি না, যে একজন সিইও নিয়োগ পেলেন বা একজন প্রধান নির্বাহী নিয়োগ পেলেন, তিনি আসলে 3 বছরে কোন রোডম্যাপে কাজ করবেন, বিডা আসলে কি করবে, এই টার্গেট লাইনটা কেন আসলে এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না? আমরা
দেখি যে বিভিন্ন সময় যখন অভিযোগ করা যায় বিডা কেন বিনিয়োগ আনতে পারেনি, তখন তারা বলছে যে এনবিআর এর উচ্চ কর হার, যে কারণে আসলে আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারছি না। এই যে দায় চাপিয়ে দেওয়া, মানে ইনভেস্ট বাংলাদেশ যে সে একই পথে যাবে না, তার গ্যারান্টিটা কি? আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমার খেয়াল আছে যে আওয়ামী লীগ সরকারের সময় শুরুর দিকে সে সময় মনে হয় বিডাই নাম ছিল, তার প্রধান যিনি হয়েছিলেন তিনি মনে হয় মন্ত্রী পর্যাদায় বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়েছিলেন। তার সাথে বেশ কিছু সিনিয়র বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী এসেছিলেন দেখা করতে, তিনি তাদের সাথে দেখা করেননি। তার কারণ হচ্ছে প্রোটোকল অনুযায়ী নাকি তাদের সাথে দেখা করাটা তার সাথে যায় না, কারণ উনি মন্ত্রী পদমর্যাদার। সো এরকম যখন আপনি লোককে যখন একটা প্রতিষ্ঠানের ফ্যাসিলিটেটিং এজেন্সির যখন প্রধান বানান, আপনি আশাই করতে পারেন যে ওই ধরনের এজেন্সি দিয়ে আপনি কোনো ফল পাবেন না। সুতরাং এই এজেন্সিগুলোর ভিতরে এত বেশি সংখ্যক ব্যুরোক্রেটস বসে আছে, সরি টু সে, আমার নিজের বন্ধুবান্ধবও হয়তো কোনো জায়গায় বসে আছে এর মধ্যে, কিন্তু এদের একটা বড় কাজই হচ্ছে প্রয়োজনটা আপনি আমার কাছে আসবেন, নট যে হ্যাঁ আমার দরকার আমি আপনার কাছে যাব, তা না। গভর্নমেন্ট ব্যুরোক্রেসির একটা বড় মেন্টালিটি হচ্ছে আপনার দরকার আপনি আমার কাছে আসবেন। এরকম একটা মানসিকতা থেকে আপনি কখনো ইনভেস্টমেন্টকে আপনি প্রমোট করতে পারেন না, এবং সেই কারণেই এরা কখনো টার্গেট দিবে না, কেননা তারা মনে করে যে টার্গেট দেওয়াটা আমার দায়িত্ব না, এবং কেননা টার্গেট দিলেই আপনি একটা দায়ের ভিতরে পড়ে যাচ্ছি, একটা রেসপন্সিবিলিটির মধ্যে তারা কখনো এটার ভিতরে পড়তে চায় না। আসার কথা যেটা কিছুটা পরিবর্তন হয়তো অন্তর্বর্তী সরকারের সময়কালে শুরু হলো, আশিক চৌধুরী সাহেব যেকে জয়েন করেছেন, তো কিছুটা পার্থক্য বোঝা যায়, তার ভিতরে কিছুটা চেষ্টা আছে, এবং তিনি একটা টিম নিয়ে বসছেন, বেসরকারি প্রাইভেট সেক্টর অনেককে নিয়ে উনি ওখানে বসছেন, তিনি রেসপন্সিভ, শুনতে চান, করার একটা আগ্রহ আছে, সেটা আমি বুঝি। কিন্তু সমস্যা হচ্ছে যে শুধু উপরে বসলে তো হবে না, তিনিকে এগুলো তো ডেলিগেট করতে হবে, সেখানে সেগুলো তো হয়ে আসতে হবে। সেই জায়গাটা আসলে সম্ভবত আমি খুব বেশি পরিবর্তন এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। ওই একই ধরনের ব্যুরোক্রেসির রয়েছে, হ্যাঁ আমাদের কাছে অ্যাপ্রুভালের জন্য আসতে হবে, না আমরা এটা না হলে দেব না। এবং আমরা তো বুঝি যে হ্যাঁ প্রত্যেকটা অ্যাপ্রুভালের জন্য কেন তাদের কাছে তারা যেতে বলে, কারণ প্রত্যেকে তার ইম্পর্টেন্সটা বোঝাতে চায়, এবং তার সাথে আবার যদি কিছুটা অনৈতিক হয় তাহলে তার সাথে ফাইন্যান্সিয়াল কিছু ট্রানজ্যাকশনও তিনি এটার ভিতরে দেখতে পান। সুতরাং সেই জিনিসগুলো কেউ হারাতে চান না। সুতরাং এ কারণেই হচ্ছে কি ওএসএস থাকছে আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে, এইগুলো হচ্ছে, কিন্তু ওএসএস গুলো আসলে এখন পর্যন্ত বড় রকমের কোনো অ্যাচিভমেন্ট দেখাতে পারেনি। মজ্জেম ভাই, আসবো আমি আপনার কাছে। ব্যারিস্টার মাসুম, এই যে ওয়ান স্টপ সার্ভিস, তারপরে যে সিঙ্গেল উইন্ডোর, এইসব গল্প তো বহু পুরানো, আমরা বহু শুনেছি, মানে সভা সেমিনারে এগুলো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে যারা উচ্চ পর্যায়ে রয়েছেন। কিন্তু আপনি বলছিলেন জায়গা মতো গেলে সেবা পাওয়া যায় না। যে বিনিয়োগকারীদের বিভিন্ন রকমের অভিযোগ রয়েছেন, বিনিয়োগকারীর অভিযোগটি কোথায় জানাবেন? যদি সেই অভিযোগটি সেই বিডাতেই করতে হয়, সেই ব্যবসাতেই করতে হয়, তাহলে তো আর সলিউশন পাওয়া যায় না। ধরেন এখন আমি ওইটা একটা ভালো উদাহরণ দেওয়া যায়। ধরেন বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট একটা মুভ দেখা হয়েছে, যে তারা বলছে যে প্রত্যেকটা ব্যাংকের একজন অফিসার যাকে ফোকাল পয়েন্ট করেছে, এবং সেই ব্যাংকের সাথে যদি কোনো ধরনের ফরেন ইনভেস্টর যারা আসবে তাদের যদি কোনো ধরনের ডিসপিউট হয় বা কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স লাগে, তাহলে সেই স্পেসিফিক পারসন সেটাকে রিজলভ করবে। সিমিলারলি আমার কাছে মনে হয় যে আপনার ল মিনিস্ট্রি থেকে একজন অবশ্যই, হোম মিনিস্ট্রি থেকে একজন অবশ্যই হতে হবে, এবং তাদেরকে ওই ফোকাল পয়েন্ট, এবং এই যারা এখানে অথরিটি, কারণ এটা তো হাই পাওয়ার্ড একটা দিচ্ছেন, যেটা মোয়াজ্জেম ভাই একটু আগেই বললো, যে তাদের অ্যাটিচিউডটা বা পার্সোনালিটিটা তাদের এটা যেন থাকে যে তারা এখানে আসছে সার্ভ করার জন্য। যদি ওই অ্যাটিচিউড না থাকে, যেটা অন্যান্য যেই দেশগুলিতে আমরা দেখছি যে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ছে কেন, বিকজ অফ দি কোঅপারেশন। আপনার প্রবলেমটা যখন আপনি বলছেন সেটা সলভ করার জন্য তারা ব্যস্ত হয়ে যায়, আর আমার এখানে প্রবলেমের কারণে আরও বেশি প্রবলেম এসে পড়ছে, এবং বিভিন্ন সময় আমরা এই জিনিসগুলি দেখেছি। তাহলে আপনাকে এই যে ফোকাল পয়েন্ট এবং এই যে হাইরার্কিটা উপর থেকে নিচ পর্যন্ত, এই অ্যাটিচিউডটা ডেভেলপ করাতে হবে, যে তাদের কাজটা হলো টু প্রোভাইড দিস সার্ভিস, এবং সেভাবে যদি কাজ করে তাহলে আপনি চেঞ্জেস, কিন্তু সেই চেঞ্জেস দিয়ে তো না, টোটাল ইকোসিস্টেমে তো আপনাকে চেঞ্জ আনতে হবে। শুধু এক বিডা বা বেজা বা বেবজা বা এখন এখানে আপনি ইনভেস্টমেন্ট কি বাংলাদেশ করলেন, এবং সেই অ্যাক্ট করে এই এক দিয়ে তো হবে না। ব্যারিস্টার মাসুম, মানে একটু বলেই রাখি, এটা মজ্জেম ভাই, ব্যারিস্টার মাসুম দুজনেই নিশ্চয়ই এই বিষয়গুলো লক্ষ্য করেছেন। বাংলাদেশে যখন এগুলো করতে যাওয়া হয়, মানে 5টা ব্যাংক যখন এক করতে যাওয়া হয়, দীর্ঘ জটিলতা, মানে এই মার্চ করতে যাওয়া, আবার যখন এনবিআরকে ভেঙে দুভাগ করতে যাওয়া হয়, সেটা করতে না পারা, এনবিআর ভিতর থেকে বাধা, বাইরে থেকে বাধা, নানা রকম সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। আবার যখন এই 3টা প্রতিষ্ঠান মিলে, সংস্থা মিলে যখন আবার ইনভেস্টমেন্ট বাংলাদেশ হতে যাচ্ছে, সেটার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আরও কিছু প্রশ্ন রয়েছে। একটা বিরতির সময় হয়েছে, আবার আমরা জানি যে কিছু বন্ধ কারখানা রয়েছে, সেগুলো চালু করতে চায় সরকার, স্টিমুলাস প্যাকেজ রয়েছে, এইসব প্রসঙ্গ নিয়ে আলাপ করে একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছি।
মজ্জেম ভাই, আমাদের 10 মিনিট সময় পাবো আমরা, আরো অনেক কিছু প্রশ্ন রয়েছে আপনাদের কাছে শুনবো। একটু বন্ধ কারখানা চালুর জন্য সরকারের যে একটা ছোট্ট এই পরিকল্পনা, বিষয়টা বলার আগে সিপিডির পক্ষ থেকে অনেকদিন আগে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে অভিযোগের ব্যাপারে আমাদের একটা প্রপোজাল ছিল যে প্রতিষ্ঠানগুলোতে যাতে অম্বুসমেন্ট নিয়োগ দেয়, ন্যায়পাল, কারণ এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই দরকার আছে, শুধু ট্যাক্স কর ন্যায়পাল না, এই যে সার্ভিস যে সমস্ত জায়গা থেকে নেওয়া দরকার আছে সেখান থেকে বেসরকারি জাজ বা বিভিন্ন পক্ষ থেকে এখান থেকে একজন ন্যায়পাল নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে অভিযোগ জানাতে পারে এবং তিনি সেখান থেকে সেটার জন্য সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হোক বা সহযোগিতা করুন। এবার অন্তত সরকার সেটা বিবেচনা করবে বলে আমরা আশা করতে পারি, না হলে অভিযোগ নিয়ে কোথায় যাবেন? এই যে বন্ধ কারখানা চালু নিয়ে আলাপ করছিলাম, ইকোনমিকে রানিং রাখার জন্য আসলে বিদেশি বিনিয়োগ তো দরকার, দেশি বিনিয়োগ দরকার। সেই সঙ্গে আমাদের যেসব কারখানা বন্ধ হয়ে গিয়েছে সেগুলো চালু করার জন্য সরকার স্টিমুলাস প্যাকেজের কথা বলছেন, 20,000 কোটি টাকার তহবিল। কিন্তু এই বন্ধ কারখানা চালু হওয়ার পরে এই যে কোম্পানিগুলো যে নতুন করে ঋণ নেবে, 7% ইন্টারেস্ট হোক, 5% ইন্টারেস্ট হোক, আসলে ফেরত দিতে পারবে তো? সেই জায়গাটা কি দেখভাল হয়েছে মজ্জেম ভাই, নাকি? কয়েকটা বিষয় এখানে দেখতে হবে। বন্ধ কারখানাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ঋণগ্রস্ত, দেনাগ্রস্ত এবং প্রচুর পরিমাণে তাদের কাছে কিন্তু পাওনা রয়েছে, ব্যাংকের কাছেও রয়েছে খেলাপি, আবার তাদের লোন রয়েছে, আবার বিভিন্ন পক্ষের বাকি রয়েছে, বিভিন্ন এই সাপ্লাই চেইনে অনেকের কাছে তাদের বাকি রয়েছে। এগুলো ক্লিয়ার না করে যদি আপনি বেসরকারি খাতকে সেখানে ডাকেন, দে উইল নট টেক ইন্টারেস্ট, সেখানে তারা ইনভেস্ট করতে আগ্রহী হবে। আপনার মনে হয় না যে এই সুযোগটা কেউ নেওয়ার চেষ্টা করবে? এবার আমি বলি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্বচ্ছতার জায়গা। এই জিনিসটা হয়েছিল যখন সময় 75-এর পরে যখন আসলে বেসরকারিকরণ শুরু হলো, এই যে বেসরকারি কমিশনের কথা বললেন না, তখন এগুলো যখন বেসরকারি খাতে দেওয়া হলো, হঠাৎ করে দেখা গেল রাজনৈতিক দলের লোকজনই তারাই নাকি ইনভেস্টার্স, তারাই নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অথচ পূর্বে যাদের এই কারখানাগুলো ছিল তাদেরকে অনেক ক্ষেত্রে দেওয়া হলো না, দেওয়া হলো দলের লোকদেরকে। সুতরাং এই ক্ষেত্রে আমার একটা আশঙ্কা রয়েছে, সরকার যাদেরকে বেসরকারি করার জন্য উন্মুক্ত করতে চাচ্ছেন, খুলতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু সেটা খোলার ক্ষেত্রে যেন ট্রান্সপারেন্সিটা থাকে, স্বচ্ছতা থাকে, যে হ্যাঁ কাকে দেওয়া হচ্ছে, তিনি রিয়েলি আসলে এই খাতে বিনিয়োগ করা বা এই ধরনের বিনিয়োগে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে কি, এই টাকা নিয়ে তিনি কি আসলে ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, টাকা ফেরত দিতে পারবেন? এমনিতেই তো সে খেলাপি হয়ে বসে আছেন বা ব্যাংক্রাফট হয়ে গেছেন, আবার নতুন করে লোন নিয়ে তিনি ইন্ডাস্ট্রি রান করে টাকা ফেরত দিতে পারবেন? সেটাই। এবং আরেকটা যেটা কয়েকটা বিষয় আমরা এখানে বলেছি যে এই ধরনের কারখানাগুলো বিশাল বড় জায়গা জুড়ে আছে, তাদের অনেক আনইউজড ল্যান্ড রয়েছে, তো সেই সমস্ত জায়গা ব্যবহার করে একটা নতুন শিল্প কারখানা হতেই পারে, কারণ ওখানে গ্যাসের কানেকশন, বিদ্যুতের কানেকশন আগে থেকেই ছিল, ইনফ্রাস্ট্রাকচার ওভাবে তৈরি আছে, সুতরাং সেটা ব্যবহার করে নতুন কারখানা সেখানে হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে দেখার দরকার আছে যেন জেনুইন পার্টি যেন সেখানে যায়, ব্যাংকগুলো যদি রিয়েলি সেখানে ইন্টারেস্ট দেখায় কিনা সেখানে ইনভেস্ট করতে, সেটা যেন হয়, সেটা এখানে দেখবার বিষয় রয়েছে। আর আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে অনেক ক্ষেত্রে সরকার যেন কোনোভাবে চাপিয়ে না দেন যে এই জুট মিল এখানে যেন আর একটা জুট মিলই হয়, এটা যেন না করে। আর একটা বলেছিলাম, এখন একসময় এই জায়গাগুলো শিল্পাঞ্চল ছিল, এখন এগুলো রেসিডেন্সিয়াল জোন হয়ে গেছে, তো খুব জোর না করে সব এই ধরনের শিল্পাঞ্চলগুলোতে শিল্পই না করার জন্য কিছু কিছু যদি রেসিডেন্সিয়াল জোনে চলে যায়, তাহলে এখানে যাতে রেসিডেন্সিয়ালি অ্যাক্টিভিটি হতে পারে, পার্ক হতে পারে বা অন্য ধরনের সার্ভিস এরিয়া হতে পারে, সেগুলোর জন্য সেটা যেন বিবেচনা করে। সুতরাং সরকার যেন মাল্টিপল ওয়েতে যেন এই এলাকাগুলো তৈরি করার চিন্তা করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো যে স্বচ্ছতার সাথে যাতে করে, নাহলে ওই আগের মতো নিজের দলের লোক, রাজনৈতিকভাবে বিবেচনার লোক, সচিবের পরিচিত, মন্ত্রীর পরিচিত লোক দেখা যাবে, এরাই এই জিনিসগুলো নেওয়ার জন্য উদ্যোগী হবে। ব্যারিস্টার মাসুম, এই যে কারখানা চালু করার জন্য তহবিল দেওয়া হচ্ছে, এটা আসলে কিভাবে পরিচালনা করা উচিত? মানে ব্যাংকের জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে তদারকি জায়গাটা কি হওয়া উচিত? এই যে টাকা দিলাম, তুমি কি কারখানাটা রান করতে পারছো কি পারছো না, অর্থ ছাড়, দেখভাল, এই জায়গাগুলো কিভাবে ক্লিয়ার করা যেতে পারে? প্রাইভেট সেক্টরে যেটা আমরা দেখেছিলাম, আপনি স্টিমুলাস প্যাকেজ যে কোভিডের সময় আপনি দেখেছেন যে হিউজ অ্যামাউন্ট, এবং যাদের প্রাপ্য পাওয়ার কথা ছিল কিন্তু তারা পায়নি, এবং এটা বিভিন্নভাবে অ্যাবিউজ হয়েছে। ঠিক এই সময় আমার কাছে মনে হয় যে আপনার প্রথমেই দেখে নিতে হবে যেই কোম্পানিগুলিকে আপনি দিবেন, সেই কোম্পানিগুলি যদি ডিফল্ট হয়ে থাকে এবং সেই কোম্পানির ডিফল্টার কারা, তারা যদি উইলফুল ডিফল্টার হয়, যে অ্যাকচুয়ালি লুট করে নিয়ে গেছে, তাকে টাকা দেওয়া মানে হলো আবার যেই টাকাটা আপনি দিবেন সেই টাকাটা চলে যাবে। তাহলে আগে আপনাকে প্রথমে যেটা করতে হবে, অ্যাসেস করতে হবে যে এই কোম্পানিটার অ্যাবিলিটি আছে কিনা রিটার্ন করার, এবং সেই কোম্পানিটা আসলে কি
অনেস্ট বড়োয়ার ছিল কিনা, যার কারণে একটা ক্রাইসিস হতেই পারে যে কোনো সিচুয়েশনে, বাট সেটা হলো ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ বেসিসে দিবেন। কিন্তু যদি ব্যাংকের যিনি নিবে কোম্পানি সেটা যদি ওই ব্যাংকের ডাইরেক্টরেরই হয়, তাহলে তো আর আপনি পলিটিক্যাল প্রেসারে হয়, মজিব ভাই যেটা বলছিলেন, যদি পলিটিক্যাল প্রেসারে হয় তখন আরেকটা মজিব ভাই যেটা একটা ভালো পয়েন্ট, যেটা পাবলিক সেক্টরে যে কর্পোরেশনগুলি দেওয়ার ব্যাপারে যে কথাও হচ্ছে, সেটা রাইটলি যেটা দেখা গিয়েছে যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যাদের ওই ফিল্ডের কোনো এক্সপিরিয়েন্স নেই এবং এখানে কোনো ফরেনজিক অডিট হয়নি, যে প্রপারলি ভ্যালুয়েশন হয়নি, কোম্পানির ভ্যালু ধরেন কথার কথা 100 কোটি টাকা, আপনি 5 কোটি টাকা বা 10 কোটি টাকা বা 20 কোটি টাকায় দিয়ে দিচ্ছেন এবং সে পরে ওই জমিটাকে ডিফারেন্টভাবে মানে ইউটিলাইজ করছে বা ডিফারেন্ট জিনিস ওখানে করছে, যেটার প্রপার ভ্যালুয়েশন আসছে না। তাহলে যদি পাবলিক সেক্টরে যেই ইয়েগুলি আপনি প্রাইভেটাইজেশন করতে চাচ্ছেন, সেই প্রাইভেটাইজেশনটা যেন লজিক্যাল হয় এবং যারা প্রাপ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রপার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে ওই সেক্টরের, তাদেরকে উইথ প্রপার ভ্যালুয়েশনের মাধ্যমে যেন দেওয়া হয় এবং সেইটার অ্যাকাউন্টেবিলিটিটা যেন থাকে। অনেক সময় আমরা দেখেছি যে একটা লং সময়ের জন্য দেওয়া হয়েছে এবং একটা টাইমের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, একটা কমিটমেন্ট করেছে কিন্তু পরে আর টাকা দেয়নি, একটা কোর্টের অর্ডার নিয়ে সেই টাকাটা লিঙ্গারিং করছে। তাহলে সেই ধরনের জিনিসগুলি যেন না ঘটে। আপনি যাকেই দিবেন প্রপার কমিটমেন্ট এবং একেবারে একটা মানে ভালো যেটা গভর্নমেন্টের ট্রেজারিতে যেন এই ফান্ডটা আসে এবং পরে যেন এইটার প্রপারলি রান হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে আপনি যেটা এই যে 60,000 কোটি টাকার যে কথাটা হচ্ছে, এখানে প্রপার যারা পাওয়ার তাদেরকেই আপনি যেন ওই উইলফুল ডিফল্টার আবার যেন না দেন, প্রপার যারা পাওয়ার তাদের হাতে দেন। তারা যদি ফেইল করে সেইটারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা রাখবে। আমি আসবো আপনার কাছে। মানে দেশের যে বিনিয়োগের যে চালিকা শক্তি, মানে আমরা জানি যে আসলে যে অর্থায়নের উৎস মজেম ভাই, সেটি নিয়ে তো দীর্ঘদিনের সমস্যা আমরা ভুগছি। মানে আপনি যে দেশে একটা ইনভেস্টমেন্ট করবেন, ব্যাংক থেকে টাকা নেবেন, পুঁজিবাজার থেকে টাকা নেবেন বা এনবিএফআই থেকে টাকা নেবেন, মানে কেউ তো সবল অবস্থানে নেই। মানে এই আর্থিক খাতকে, বিনিয়োগের যে উৎসগুলো রয়েছে, দেশীয় উৎসগুলো রয়েছে, সেগুলোকে একটি সবল শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে মজেম ভাই আপনি কি ধীরগতি বা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করেন? মানে সবসময় তো এটি আমরা লক্ষ্য করি যে এই খাতটাকে যে আমার স্ট্রং করতে হবে, এই খাতটি যে সবল অবস্থানে নেই, সেটা নিয়ে তো কোনো ধরনের স্ট্রং রোডম্যাপ, কোনো নীতি, কোনো এক ধরনের ধারাবাহিক নীতি, এগুলোর তো কোনো ফলপ্রসূ আমরা দেখি। দেখুন, আমি অনেকদিন থেকে বাংলাদেশের বিজনেস কম্পিটিটিভনেস নিয়ে কাজ করার সময় দেখেছি যে একটা সময় কিন্তু আমাদের ব্যাংকিং খাত যথেষ্ট শক্তিশালী ছিল এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডে একটা মধ্যম সারির দেশ, যাদেরকে আমরা মিডল ইনকাম কান্ট্রি যেগুলো বলি, তাদের মতো ব্যাংকিং খাতের শক্তিশালী ছিল। যদিও অন্যান্য জায়গায় আমাদের দুর্বল অবস্থান, ব্যাংকিং খাত কিন্তু এতটা শক্তিশালী ছিল প্রায় 2017-18 পর্যন্ত। তারপর থেকে ধারাবাহিকভাবে এই ধসটা শুরু হয়েছে। মজ্জে ভাই, এই সিগন্যালটা কি আগে পাওয়া যায়নি? মানে পুঁজিবাজার যখন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেল, এরপর এনবিএফআই যখন আমরা দেখলাম, বিমা খাত যখন দেখলাম, ব্যাংকে যেটা আসবে এটা কি জানা ছিল না আমাদের? এটা মানে হ্যাঁ, এটা বলতেই পারেন আপনার, এটা আগে থেকে এটা নেওয়া যেত, কিন্তু অন্তত এটা ভাবা হয়েছিল যে বাংলাদেশে কিন্তু বিনিয়োগের একমাত্র উৎস হলো এই ডেট বেসড আমাদের যে লোন বা ইনভেস্টমেন্ট করার, আমরা যে ডেট বেসড ইনভেস্টমেন্ট যেটা করি সেটা, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলটাই আমাদের একমাত্র আসলে ইনভেস্ট। আমাদের পুঁজিবাজার গ্রো করেনি, এটা ঐতিহাসিকভাবে বিভিন্ন ধরনের দুর্বলতার মধ্যে রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা লেসন নিয়ে ছিলাম বলে মনে হয় না। কিন্তু তখনই হয়েছে যখন আসলে আপনি রাজনৈতিক বিবেচনায়, ব্যক্তি বিবেচনায়, সরকারের সাথে ঘনিষ্ঠতা বিবেচনায় ব্যাংকের পর ব্যাংক দিয়েছেন। আমি তো খুব ভয় ছিলাম যে এই নতুন সরকার এসে না আবার নতুন করে ব্যাংকের লাইসেন্স, আমি মানে একটা জিনিস বলেছিলাম যে এই সরকারের কোন জিনিসটা করতে হবে না, তার মধ্যে একটা বলেছিলাম যে নতুন ব্যাংক জানাতে না দেয়। মজেম ভাই, এটা প্রথম বছর। হ্যাঁ, আমি সেই জায়গায় আবার বলে দিচ্ছি, বাংলাদেশে এর জন্য 61টি ব্যাংক দরকার নেই। বাংলাদেশে এই ব্যাংকগুলোকে বন্ধ করার দরকার, আরও এখানে ক্লোজ ডাউন করার দরকার, কমিয়ে আনা দরকার ব্যাংক। তাহলেই কেবলমাত্র আমাদের একটা উপায় হতে পারে, যেগুলো ভালো ব্যাংক আছে সেগুলো যাতে সবলভাবে চলতে পারে, সেরকম একটা উপায় হবে। কিন্তু ব্যাংকিং খাত ছাড়া আমাদের অন্যান্য উৎসের মাধ্যমে আমাদের বিনিয়োগের পরিস্থিতি তৈরি করার মতো আমাদের সবলতা এখনও তৈরি হয়নি। পুঁজিবাজারে যাবার মতো একেবারেই এখন পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়নি। আমি পুঁজিবাজারকে খুব দূরে রাখি, কারণ আমি বলতে গেলে আমি রেগে যাই পুঁজিবাজার নিয়ে, পুঁজিবাজার নিয়ে কথা বলি। সুতরাং আমি মনে করি যে ব্যাংকিং খাতকে ধীরে ধীরে আরো শক্তিশালী করা দরকার আছে, ব্যাংকের সংখ্যা কমানো দরকার আছে, মার্জ অ্যাকুইজিশন এবং কোনো ক্ষেত্রে আসলে এগুলোকে লিকুইডেট করারও দরকার আছে। মজা ভাই, আবার আসবো, একটা প্রশ্ন রয়েছে, মানে ব্যারিস্টার মাসুম, মানে সরকারকে তো এখানে রোডম্যাপ নিয়ে কাজ করতে দেখি না, বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেয়। মানে আজকে ব্যাংকে একটি সমস্যা হলো, একটা সিদ্ধান্ত নিল, পুঁজিবাজারে অমুক সমস্যা হলো, তমুক একটা সিদ্ধান্ত নিল, এরকম বিচ্ছিন্ন কেন? মানে ধারাবাহিক নীতি কেন দেখি না আমরা এই খাতের জন্য?
আসলে সেটা হলো যে যেটা সবসময় আমরা বলি যে ইকোসিস্টেমটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা। যেমন ধরেন এখানে যদি ফাইন্যান্সিয়াল সেক্টরটা আপনি টোটালটা ধরেন, যে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, আমাদের ইন্স্যুরেন্স, এবং এখানে যদি লিজিং, সাথে যদি এনবিআর এবং এফডিআই, এই কি বলে এফআইডি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন, এখন এই কয়টাকে টোটাল ধরে যদি আপনি একটা ইকোসিস্টেম দাঁড় করান যে আসলে আমার এখানে কি কি দরকার, কি কি দরকার না, কথার কথা মানি মার্কেট থেকে কেমন ইনভেস্টমেন্ট হবে ক্যাপিটাল মার্কেটে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে কেমন ইনভেস্টমেন্ট আসবে ক্যাপিটাল মার্কেটে, এনবিআর এর কী কী ইনসেন্টিভ বা কী কী ধরনের ফিসক্যাল ইনসেন্টিভ দিবে, এই জায়গাটা পুরোটা উপর থেকে যদি টোটাল জায়গাটা দেখে এবং সেই জায়গায় ওয়ান বাই ওয়ান যদি এগুলি রেকটিফাই করে, তাহলে কিন্তু আমরা একটা প্রপার সলিউশন পাই। আপনি যদি দেখেন ওনারা এই যদি এই গভর্নমেন্টের ব্যাপারে যদি দেখেন আপনি, আমাদের কিন্তু এজেন্ডাতে এবং ইলেকশন ম্যানিফেস্টোতেও কিন্তু ছিল যে একটা শুধু সেন্ট্রাল ব্যাংক থাকবে, আমাদের কিন্তু এফআইডি থাকার কথা না। এবং এই যে একই জায়গায় দুটো মনিটরিং বা দুটো রেগুলেটরি বডি, পৃথিবীর কোথায় আপনি এরকম এই ধরনের সিচুয়েশন আছে? এখন আপনি যেটা করছেন যে 9টার মতো ব্যাংক বোধহয় পাবলিক সেক্টরে, এবং এই 9টা ব্যাংকের যারা বোর্ডে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তার মানে হলো তারা এই লোনগুলি যে কাউকে ইচ্ছা মতো দিচ্ছে, কিন্তু অ্যাট দি এন্ড তার কিন্তু কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই। কারণ পিও 1972-তে ওই অ্যাক্ট 26-এ ওই যে 6 জনের অ্যাপয়েন্টমেন্ট হয় ডাইরেক্টর, ওখানে আপনি দেখবেন না যে কোনো অ্যাকাউন্টেবিলিটি আইনেই তাদের কমপ্লিটলি ইমিউন করে, যে কারণে তারা সুযোগ পেয়ে যান বারবার। আসলে এই তার মানে হলো যে আপনাকে ফ্রেমওয়ার্কটাকে প্রপারলি এটাকে ঠিক করে নিতে হবে, সেইটাই করা হচ্ছে না, বারবার বলা হয়। একদম শেষ প্রশ্ন মজ্জেম ভাই, মানে অর্থমন্ত্রী আমরা যখন শুনি বিভিন্ন সংকটের কথা বলি, এই ধরনের সংকটের কথা বলি, তখন অর্থমন্ত্রী বলেন 2 বছর সময় লাগবে অর্থনীতিকে স্বস্তির জায়গায় নিয়ে যেতে। কিন্তু 2 বছর পর তো আসলে আমাদের 2029 সালে যদি ধরি এলডিসি গ্রাজুয়েশন, তখন তো আবার নতুন করে অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি হবে। 2 বছর পর কি স্বস্তির জায়গা থাকবে বাংলাদেশের আদৌ? 1 মিনিটে শেষ করবেন মজ্জেম ভাই। এবার আমরা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীকে খুব সুনির্দিষ্ট বা সুচিন্তিতভাবে তারা আগামী 5 বছর কিভাবে যেতে চান তার একটা পত্রিকা দেওয়ার চেষ্টা করেছেন, এই জন্য ধন্যবাদ জানানো যায়। এবং তারা বলছেন যে প্রথম 2 বছরে পুনরুদ্ধারের একটা সময় যাবে, তারপরে সেটা প্রোগ্রেশনের দিকে যাবে। এখন তারা যদি সত্যি এই দর্শনটা যদি মন্ত্রণালয় এবং এক সরকারের যারা সচিব বা পর্যায়ে রয়েছে, বিভাগ পর্যায়ে যারা রয়েছেন, তারা যদি ধারণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, সম্ভব। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ সাইলো অ্যাপ্রোচে চলে, সে তার যেটা তারটুকু বোঝে। বৃহত্তর একটা বড় ফ্রেমের ভিতরে গিয়ে তারটুকু সেখানে কী কী করতে হবে, বা মন্ত্রীরাও সেটা ধারণ করে কিভাবে তাদের সচিবদেরকে গাইড করবেন এবং সচিব কিভাবে তার অধস্তনদেরকে গাইড করবেন, এই প্রক্রিয়াটা আমাদের এখনো গড়ে ওঠেনি। এমনকি অনেক ক্ষেত্রে আমাদের মন্ত্রীদেরকে খুব সবল মনে হয় না। সুতরাং আমার মনে হয় যে মন্ত্রীরা যত সবল হবেন, তারা সরকার রাজনৈতিক দর্শনগুলো যত ভালো বুঝবেন, সচিবদেরকে তারা যতটা গাইড করতে পারবেন এবং সেই অনুযায়ী নিচের দিকে সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে হয়তো আমরা আশা করতে পারি এই যেভাবে তারা বলছেন যে একসময় পুনরুদ্ধার হয়ে পুনর্গঠন হবে, সেদিকে হয়তো কিছুটা ইতিবাচক ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।